Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আগের ক্লাসে আমরা ইকোনমিক্স এর ইন্ডাস্ট্রিটা পড়ছিলাম। একটু কন্টেন্ট আমাদের বাকি ছিল, সেটা আমি তোমাদের বলেছিলাম যে একটু যেটা বাকি রয়েছে সেটা আমি তোমাদের করিয়ে দিয়ে তারপর আজকে এমসিকিউ করাবো। তো আগের দিন আমি নবরত্ন মহারত্ন কোম্পানি গুলো বলেছিলাম, নবরত্ন মিনিরত্ন মহারত্ন কতগুলো কোম্পানি আছে সেগুলো আমি বলেছিলাম আগের ক্লাসে। ওকে, দেখো আজকে আমি কিছু বাকি রয়েছে সেটা আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো, প্রথমবার আমাদের হচ্ছে জাতীয় শ্রম কমিশন, একটা কমিশন গঠন করা হয় যেটাকে বলা হয় জাতীয় শ্রম কমিশন বা ন্যাশনাল লেবার অ্যাসোসিয়েশন। প্রথমে যখন কোম্পানিগুলো তৈরি হয়, আগে এগুলো কি ছিল, কখনো কোনো কমিশন বা গঠিত হতো না। তো সেক্ষেত্রে সমস্যা কি দেখা দিত, যে যারা ওয়ার্কাররা কাজ করছে তাদের কিন্তু কোনো রকম স্বার্থ দেখা হতো না। অর্থাৎ যে মালিকরা থাকতো তারা কি করতো, নিজের মতো মানে স্যালারি কমিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অত্যাচার করা করতে পারতো। এই জন্য প্রথমবার ন্যাশনাল লেবার কমিশন গঠন করা হলো। সেই গঠন করার উদ্দেশ্যটাই ছিল যাতে কৃষক যে শ্রমিকরা রয়েছে তারা কিছুটা সংরক্ষণ পায় এবং তাদের অধিকার যাতে অবস্থিত থাকে। তো সেই জন্য প্রথমবার শ্রম কমিশন বা ন্যাশনাল লেবার কমিশন গঠন করা হয়েছিল 1966 সালে। প্রথমবার 1966 সালে এটাকে জাতীয় শ্রম কমিশন গঠন করা হয় এবং সেকেন্ড জাতীয় শ্রম কমিশন গঠন করা হয় 1999 সালে। এবং এই সেকেন্ড কমিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এই কারণে তার চেয়ারম্যানের নাম আমাদের জানতে হয়। 1999 সালে যে জাতীয় কমিশন গঠন করা হয় তার চেয়ারম্যান ছিল রবীন্দ্র বর্মা। ওকে, এবং এই দেখো প্রত্যেকটা কমিশন গঠন হওয়ার পর তাদের একটা সময়সীমা বেঁধে দেওয়া থাকে যার মধ্যে রিপোর্ট পেশ করা হয়। সেটা সেই বর্মা কমিশন চেয়ারম্যান যে 1999 সালে যে শ্রম কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান ছিল রবীন্দ্র বর্মা, এবং তার নাম অনুসারে যে বর্মা কমিশন গঠন করা হয়েছিল সেটা রিপোর্ট দিয়েছিল 2014 সালে। ওকে, এবং এই রিপোর্টটাকে এক সেকেন্ড একটু ভুল আছে এখানটা, এটা 2002 সালে হবে। 2002 সালের জুন মাসে রিপোর্ট পেশ করেছিল এবং সেই রিপোর্টটাকে সবার জনসমক্ষে আনা হয় 2002 সালের 7 সেপ্টেম্বর। এটাকে পাবলিশ করা হয়, যাতে দেখবে যে কোনো রিপোর্ট যখনই পাবলিশ হয় সঙ্গে সঙ্গেই কিন্তু সেটাকে জনগণের জন্য অ্যাক্টিভ করা হয় না, সেটাকে কিছুদিন পর কারেকশন করে তারপর পাবলিশ করা হয়ে থাকে। এবং ভারতের পার্লামেন্ট, ইন্ডিয়ার পার্লামেন্ট ট্রেড ইউনিয়ন সংশোধন বিল, যেটা ট্রেড ইউনিয়ন অ্যামেন্ডমেন্ট বিল, পাস করেছিল 2000 সালে। বিলটার নাম ছিল ট্রেড ইউনিয়ন অ্যামেন্ডমেন্ট বিল 2000। 2000 সালে ট্রেড ইউনিয়ন বিল পাস করা হয়, যেটাকে আইনে পরিণত করা হয় 2001 সালে। আমরা যে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখবো জেনারেলি যে বছর পাস হয় সেটা তার পরের বছরেই কিন্তু চালু হয়ে থাকে। Okay? দেখো, এই যে ট্রেড বিলটা এসেছিল এটা খুবই ইম্পর্টেন্ট, যে ভারতীয় পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন, এই যে শ্রম কমিশন বা ট্রেড ইউনিয়নের বিল, সংশোধন বিল কত সালে পাস করা হয়? 2000 সালে। এর উদ্দেশ্য কি ছিল, কি কারণে গঠন করা হয়? যে ট্রেড ইউনিয়ন বিধিদত্ত অর্থাৎ মাল্টিপ্লিকারিটিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ট্রেড ইউনিয়ন কিভাবে কাজ করে থাকবে তাদের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা। এছাড়া শিল্পের গণতান্ত্রিকতা প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক শিল্পের মধ্যে যে লেবারের যে হেড হয়ে থাকে, যে বিভিন্ন ধরনের যে শ্রম
শ্রমিক সংঘের যে হেড হয়ে থাকে তাকে শ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত করা, অর্থাৎ গণতান্ত্রিকতা প্রতিষ্ঠা করা ছিল এর মূল উদ্দেশ্য। আর এছাড়া বিভিন্ন রকমের সুস্থ পরিচালনা যে কাজকর্মে ট্রেড ইউনিয়নকে উৎসাহ প্রদান করা হয়েছিল এর মূল উদ্দেশ্য, অর্থাৎ যাতে শ্রমিকরা ঠিকঠাক ভাবে কাজ করে, তারা যাতে বেশি স্ট্রাইক না করে, সেই জন্য ভালো এবং সুস্থ পরিচালনার জন্য ট্রেড ইউনিয়নকে গঠন করা হয়েছিল। এবং এই ট্রেড ইউনিয়নের সংশোধন যে বিল বা আইনটা পেশ করেছিল রামানুজম কমিটি। এই কমিটিগুলোর নাম আমাদের ডিটেলস পড়তে হয় না, কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিরকম আছে, এই যে রামানুজম কমিটি বলো, বর্মা কমিটি বলো, এগুলো কিসের সাথে সম্পর্কিত? ব্যাংকিং এর সাথে, ইন্ডাস্ট্রির সাথে। এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে, তখন আমাদের কিন্তু এমসিকিউ গুলো করতে সমস্যা হবে। স্যার নেক্সট দেখো, হ্যাঁ বলো। ওই বিধিদত্ত মানে কি? বলো বিধিবদ্ধ মানে বিধিদত্ত মানে যে মাল্টিপ্লিকেট। বিধিবদ্ধ না স্যার, বিধিদত্ত আপনি যেখানে লিখেছেন ও ওই যে এটা মাল্টিপ্লিসিটি। বদ্ধ হবে, বিধিবদ্ধ। ও আচ্ছা আচ্ছা। এটা বাংলা তো, এই জন্য পাশে ইংলিশটা লেখা রয়েছে। এক সেকেন্ড, আচ্ছা এটা আচ্ছা। বিধিবদ্ধ হবে। Actually মানে বাংলাটা ঠিকঠাক হচ্ছেও না। ট্রেড ইউনিয়নের মাল্টিপ্লিসিটি মানে ট্রেড ইউনিয়ন যে বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করে থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা এর মূল উদ্দেশ্য। Okay? মানে ট্রেড ইউনিয়ন যারা কি করে, বিভিন্ন ক্ষেত্রে তো কাজ করে, যে শুধুমাত্র শ্রমিকদের স্বার্থের সাথে সাথে আরো অন্যান্য জিনিসেও তারা কিন্তু কাজ করে থাকে ট্রেড ইউনিয়ন। ওকে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিলটা পাস করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো, কিছু প্রতিযোগিতামূলক আইন, যেটাকে কম্পিটিশন অ্যাক্ট বলা হয়, এটা 2002 সালে প্রতিযোগিতা আইন বা কম্পিটিশন আইন পাস করা হয়েছিল। দেখো 1991-তে যে প্রথম গুরুত্বপূর্ণ একটা আইন পাস হয়েছিল ইন্ডিয়ার ক্ষেত্রে, আমি বলেছিলাম ইকোনমিক লিবারাইজেশন, ভারতের অর্থনৈতিক উদারীকরণ করা হয়, অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করা হয় 1991 সালে। অলরেডি আমি বলেছি তখন পিভি নরসিম্হা রাও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন আমাদের মনমোহন সিং। সেই তো 1991 সালের গুরুত্বপূর্ণ আইনের সাথে হচ্ছে 2002 সালে প্রতিযোগিতা আইনকে নিয়ে আসা হয়। এই 1991 সালের আইনটা যেমন খুবই ইউজফুল বা গুরুত্বপূর্ণ ছিল, সেরকম এই 2002টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, আমি অলরেডি বলেছিলাম তোমাদের প্ল্যানিং ক্লাসে, আমি তোমাদের বলেছি যে এলপিজি নিয়ে আসা হয়েছিল। এলপিজি আমি বলেছিলাম, দেখো, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। ওকে, অর্থাৎ উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, তিনটা আমি তোমাদের এই তোমাদের বলো এই প্ল্যানিং ক্লাসে কিন্তু আমি ডিসকাস করেছিলাম। ওকে, এবং সেখানে বলেছিলাম 1969 সালে যে এমআরটিপি অ্যাক্ট পাস করা হয়েছিল, সেটাকে আস্তে আস্তে তার গুরুত্ব কমতে থাকে এবং ফাইনালি এমআরটিপি অ্যাক্টটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং 2002 সালে এই প্রতিযোগিতা আইনের পরবর্তী সালে 2003 সালের 14ই জানুয়ারি এই প্রতিযোগিতা আইনটিকে কার্যকরী করা হয় ভারতের গেজেট। গেজেট অফ ইন্ডিয়া এক ধরনের পত্রিকা প্রকাশ হয়, ভারত গেজেট। সে ভারত গেজেট পত্রিকাতে এই আইনটাকে কার্যকরী করে প্রকাশিত করা হয়। বিভিন্ন আমরা দেখবো একটা ম্যাগাজিন বেরোয় প্রতিযোগিতা দর্পণ বলে, যেখানে আমাদের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গুলোকে অনেক ডিটেলস ভাবে মেনশন করা রয়েছে। এবং ভারতের গেজেট পত্রিকায় আমরা বিভিন্ন ধরনের যে মার্কেট রিলেটেড, ইন্ডাস্ট্রি রিলেটেড ইনফরমেশন এই বেঙ্গল ভারতীয় গেজেট পত্রিকায় প্রকাশ করা হয়। দেখো, এই প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল প্রতিযোগিতার ফলে যাতে বিরূপ প্রতিক্রিয়া যেন সমাজের উপর না পড়ে এবং যাতে সবাই সুস্থ এবং স্বাভাবিকভাবে বিরোধিতা করে ক্রেতাদের অধিকার সুনিশ্চিত করা। দেখো, মূল উদ্দেশ্য ছিল ক্রেতাদের অধিকার সুনিশ্চিত করা, যেটা কনজিউমার যারা রয়েছে তারা যাতে সঠিক দ্রব্য পায়, সঠিক মূল্য পায়, সেই কারণে ক্রেতাদের অধিকার সুনিশ্চিত করা ছিল এর মূল উদ্দেশ্য। এছাড়া ভারতীয় বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার যেটাও প্রয়োজন ছিল এবং ভারতীয় বাজারে বাণিজ্য ব্যবস্থাকে নিশ্চিত করা, অর্থাৎ ভারতে বিভিন্ন যে বাণিজ্যিক মানে শক্তি রয়েছে বা বিভিন্ন বাণিজ্য মানে প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় কোম্পানি যাতে ভারতে ঠিকঠাক বাণিজ্য করতে পারে, সেই জন্য কিন্তু নিশ্চিত করা, ভারতে বাজারে বাণিজ্য ব্যবস্থাকে নিশ্চিত করা হয়েছিল কিন্তু এই যে প্রতিযোগিতা আইনের একটা উদ্দেশ্যের মধ্যে।
তাহলে এর যে ডিক্লারেশন গুলো বলা আছে প্রতিযোগিতা বিরোধী চুক্তিকে নিষিদ্ধ করা, অর্থাৎ কোনো মনোপলিস্টিক, অর্থাৎ যে কোনো কিছু একজন বিক্রি করতে পারবে না এইরকম কোনো কিছু না চালু করে প্রতিযোগিতা বিরোধী চুক্তিকে নিষিদ্ধ করা। অর্থাৎ এরকম কোনো চুক্তি করা যাবে না যেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না। যেমন যদি আমি টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বলি, এখন যদি আমাদের আম্বানি যদি জিওটাকে বলে দেয় যে টেলিকম এর মধ্যে শুধু জিও ছাড়া অন্যান্য কোনো কোম্পানি মোবাইল পরিষেবা বা নেটওয়ার্ক পরিষেবা দিতে পারবে না। তখন কি হবে, জিও যদি একটা আহ, এক মাসের প্যাককে 150 টাকার জায়গায় 700 টাকাও করে 800 টাকাও করে আমরা কিন্তু নিতে বাধ্য। কিন্তু সেই জায়গায় যদি আরো দুটো কোম্পানি থাকে, ভোডাফোন, এয়ারটেল, তখন কিন্তু জিও নিজের প্রয়োজন মতো দাম বাড়াতে পারবে না। ওকে, এই জন্য প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতা থাকা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রতিযোগিতার ফলেই কিন্তু প্রত্যেকটা দ্রব্যের কোয়ালিটি বৃদ্ধি পায়। মনে করে দেখি আজ থেকে কয়েক বছর আগে যে স্যামসাং এর যে ফোন বিক্রি করতো বা স্যামসাং যেরকম কোয়ালিটির ফোন বিক্রি করতো, এখন বাজারে এমআই আসার কারণে দেখো স্যামসাং কিন্তু কম টাকাতে ভালো ফেসিলিটির ফোন দিতে বাধ্য হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখবে, কেন দিতে পারছি, কারণ দেখবে স্যামসাং স্যামসাং সেখানে 19,000 20,000 টাকা ডিমান্ড করছে। তো সেক্ষেত্রে লোকে কেন স্যামসাং এর ফোন কিনবে 10,000 টাকা বেশি দিয়ে, এমআই কিনতে চেষ্টা করবে। তো সেই জন্য কিন্তু এই কারণে দেখো এই কোয়ালিটি কন্ট্রোল না করার জন্য মাইক্রোম্যাক্স একটা ইন্ডিয়ান কোম্পানি ছিল, সেটা কিন্তু বহুদিন লসে চলছিল। প্রেজেন্টলি আবার মাইক্রোম্যাক্স কোম্পানি তাদের টেকনোলজি উন্নত করার কারণে কিছুটা এগিয়েছে, কিন্তু এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। Okay? এই দেখো টেকনোলজি উন্নতি না করার জন্য এখন দেখো নোকিয়া কোম্পানির ফোন কিন্তু প্রায় নেই। কিছু এসেছে নোকিয়া কোম্পানির ফোন, কিন্তু নোকিয়া কোম্পানির ফোন খুবই মুষ্টিমেয়। 10% থেকে 5% লোকের হাতে নোকিয়া কোম্পানির ফোন আছে, প্রায় নেই বললেই চলে, খুব কম রয়েছে। তাহলে প্রতিযোগিতা যদি বাজারে না থাকে, জিনিসের কিন্তু কোয়ালিটি কখনোই আসবে না। বাজারে খারাপ আধিপত্য কায়েমকারী শক্তিকে নিষিদ্ধ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের বাজারে মানে যে পাওয়ার থাকে যারা কিন্তু বাজারকে কন্টামিনেট করতে পারে, সেরকম যেরকম কি কি খারাপ জিনিস বলতে, যে কোনো কিছু, এই যে আলু ব্যবসায়ের ক্ষেত্রে যদি এরকম অনেক ব্যবসায়ী থাকে আলুর সাথে যে পচা আলু মিশিয়ে দেওয়া বা বাসি জিনিস মিশিয়ে দেওয়া বা চালের সাথে কাঁকড় মিশিয়ে, অর্থাৎ এরকম থাকে কিছু। তো তারা যাতে ঠিকঠাক ভাবে আমাদের মানে বাজারকে এফেক্ট না করতে পারে, বা বিভিন্ন যে মধ্যস্বত্ব থাকে, মধ্যস্বত্ব মানে কি, যারা এই যে আলুর যারা প্রোডাকশন করে, যে চাষিরা করলো, চাষিরা করে তো একটা নির্দিষ্ট দাম পেয়ে গেল, কিন্তু যারা গোলাতে এটাকে স্টোর করে রাখে, মানে যে হিম ঘরে স্টোর করে থাকে, তারা কি করতে পারে, হঠাৎ করে ক্রাইসিস ক্রিয়েট করে আলুর দামকে বাড়িয়ে দিতে পারে। আলুর দাম, আলু বলো পেঁয়াজ বলো, এগুলোকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। তো তাদেরকে কন্ট্রোল করা কিন্তু খুবই প্রয়োজন, এই কারণে এই আইনটা পাস করা হয়। বিভিন্ন ধরনের সংযোগ, যেটাকে কম্বিনেশন বলা হয়, এবং অধিগ্রহণ সংযুক্তিকরণ, অর্থাৎ অধিগ্রহণ অ্যাকুইজিশন, সংযুক্তিকরণ মার্জ অ্যান্ড দ্য অ্যামাগলেশন অফ সার্টেন সাইজ এক্সেট্রাকে নিয়ন্ত্রণ করা ছিল এর মূল উদ্দেশ্য। যেমন বিভিন্ন ক্ষেত্রে সংযোগ সংযোগ বলতে দুটো কোম্পানি কি করবে, বিভিন্ন ধরনের মধ্যে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কম্বিনেশন বা বাণিজ্য করা। এছাড়া অধিগ্রহণ, যেটাকে অ্যাকুইজিশন বলা হয়ে থাকে, কোনো কোম্পানি যদি লস করতে থাকে তখন সেই কোম্পানিটাকে অধিগ্রহণ, যে কেউ যেটাকে বলে যে জিও, এখন দেখো প্রেজেন্টলি একটু আগে কিছুদিন আগে আইডিয়া কোম্পানি, যে ভোডাফোন কোম্পানি আইডিয়া কোম্পানিকে কিন্তু কিনে নিয়েছে, মানে যেটাকে অধিগ্রহণ করেছে। তো অধিগ্রহণ করেছে কেন, কারণ আইডিয়া কোম্পানি এত বেশি লস করছিল, তার বিজনেস প্রায় হয়ে গেছিল, এই জন্য আইডিয়া কিন্তু ভোডাফোন আইডিয়াকে কিনে নিয়েছে বলে এখন ভোডাফোন ভিআই হয়ে গিয়েছে, তাই তো? সেগুলোকে আমরা অধিগ্রহণ বলে থাকি। সংযুক্তিকরণ কি, যেগুলো ব্যাংক অনেক সময় মার্জ করে, লস করছে না কিন্তু তবুও কি করে, অনেক সময় কি করে ব্যাংক অনেক সময় মার্জ করে থাকে। এই যে প্রেজেন্টলি দেখবে যে তোমার পিএনবির সাথে তোমার হচ্ছে ইউনাইটেড ব্যাংক মার্জ করেছে, সেগুলো কিন্তু অ্যাকুইজিশন, সেগুলো হচ্ছে মার্জ করা বলে থাকে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন, যাতে এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে হয়ে থাকে, প্রসেস যাতে ঠিকঠাক থাকে, এই কারণে এই বিলটাকে পাস হয়েছে। এছাড়া ভারতের প্রতিযোগিতা কমিশন রয়েছে, যেটা
হচ্ছে CCI প্রতিযোগিতা কমিশন বলা হয়, কম্পিটিশন কোম্পানিজ ইন ইন্ডিয়া। একটা প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে যারা সবসময় লক্ষ্য রাখবে যে এই কম্পিটিশনের ক্ষেত্রে ঠিকঠাক ভাবে ফেয়ারলি তারা কম্পিটিশন করছে কিনা, কেউ কোনো রকমের চুরি করছে কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করা বা কেউ যদি করে থাকে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রতিযোগিতা কমিশন বা CCI প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই কমিশনের কাজ এবং ক্ষমতাকে নির্দিষ্ট করা হয়েছে। এবং এই সংক্রান্ত দেখো 2007 সালে কম্পিটিশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল 2007 সালে এই সংক্রান্ত বিল পাস করা হয়েছে, অ্যামেন্ডমেন্টটাকে পাস করা হয়েছে এবং এই বিলের দ্বারা CCI কে প্রতিযোগিতা নিয়ন্ত্রক এবং সমকালীন অর্থনৈতিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দেওয়া হয়। অর্থাৎ আমি একটু আগেই বললাম CCI কে বলা হয় যারা প্রতিযোগিতায় যে কম্পিটিশন চলছে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে। এই CCI এর এতেই কিন্তু MRTPC যে অ্যাক্টটাকে MRTPC এর জায়গায় স্থাপন করে CCA 2003 সালে CCA স্থাপন করা হয়। অর্থাৎ MRTP যে অ্যাক্টটা ছিল সেটাকে CCI যেটা কম্পিটিশন অ্যামেন্ডমেন্ট বিলের দ্বারা এটাকে চেঞ্জ করে CCA স্থাপন করা হয়। CCI যেমন কনস্টিটিউশনাল কম্পিটিশন কমিশন ইন ইন্ডিয়া, এটাকে কনস্টিটিউশন কমিশন অ্যামেন্ডমেন্ট বিলে পরিণত করা হয়, অ্যাসোসিয়েশনে পরিণত করা হয়। ওকে, অর্থাৎ MRTP কে উঠিয়ে CCA কে প্রতিষ্ঠা করা হয়। দেখো নেক্সট দেখো এরপরে দেখো শিল্পের জন্য এবার যে কোনো কিছু ইন্ডাস্ট্রির জন্য আমাদের কিন্তু সবসময় প্রয়োজন হয়ে থাকে টাকা, অর্থাৎ যেটাকে আমরা মূলধন বা ক্যাপিটাল বলে থাকি। তেমন দেখো এই কথাটাই এখানে বলা আছে যে শিল্পের জন্য সবসময় কিন্তু অর্থ প্রয়োজন হয়ে থাকে। আর অর্থ মানে সবসময় টাকাটা কিন্তু সবসময় জাস্ট অ্যাজ এ মানি ফর্মে নয়, বিভিন্ন ক্ষেত্রে অর্থকে কিন্তু ডিফাইন করা হয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু জায়গায় অর্থকে ক্যাপিটালকে আমরা অ্যাজ এ কারেন্সি হিসাবে বলতে পারি, কিছু কিছু জায়গায় অ্যাজ এ অ্যাসেট হিসেবে বলতে পারি। কারেন্সি হিসাবে বলতে যে সাপোজ কোনো একটা কিছু আমি তৈরি করতে চাইছি, তাহলে আমার 100 কোটি টাকার প্রয়োজন হলো, সেটা তাহলে অ্যাজ এ মানি ফর্মে আমরা কালেক্ট করব। আবার কোনো কোনো জায়গায় কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য আমার 500 বিঘা জমির প্রয়োজন, সেটাও কিন্তু আমাদের অ্যাজ এ মানি বা ক্যাপিটাল হিসেবে আমাদের কাছে রইবে। ওকে, ল্যান্ড আমাদের কিন্তু ল্যান্ড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই 3 ধরনের অর্থ কিন্তু আমাদের প্রয়োজন, যেটা কিন্তু তিন টাইপের পাওয়া যায়। একটা হয় লং টার্মের জন্য, বেশি সময়ের জন্য, একটা মিডল টার্মের জন্য, একটা মধ্যম সময়ের জন্য, আর একটা কম সময়ের জন্য। যেটা ইংলিশে বলা রয়েছে দেখো, একটা হয় লং টার্মের জন্য, একটা মিডিয়াম টার্মের জন্য, আর একটা শর্ট টার্মের জন্য। অর্থাৎ 3টে পিরিয়ডে আমরা কিন্তু টাকা পেয়ে থাকি। যে লং টার্মের জন্য আমরা জেনারেলি 20 বছর, 25 বছর বা 99 বছর লিজ নিয়ে আমরা কোনো কিছু করলে সেটাকে লং টার্ম বলা হবে। শর্ট টার্ম 10 থেকে 15 বছরের শর্ট টার্ম, মিডিয়াম টার্ম হবে। আর শর্ট টার্ম 1 থেকে 2 বছর, জেনারেলি 5 ইয়ারের মধ্যে হলে সেটাকে আমরা শর্ট টার্ম বলতে পারি। ওকে, ওকে দেখো এবার এই যে শিল্পের জন্য যে অর্থ বা মানির প্রয়োজন রয়েছে, এটা বিভিন্ন সংস্থা এই মানিগুলোকে সাপ্লাই করে থাকে। কারণ সবসময় যদি মানি সাপ্লাই বন্ধ হয়ে যায়, ইন্ডাস্ট্রি কিন্তু সেই জায়গায় বন্ধ হয়ে যাবে। তো এই জন্য মানি গুলোকে সরবরাহ করে ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক, যেটা হচ্ছে IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই সংস্থা কি করে শিল্পের জন্য বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক শিল্পের জন্য অর্থ প্রদান করে। এছাড়া ভারতের শিল্পে অর্থ যোগানোর একটা মন্ত্রক রয়েছে, ইন্ডিয়ান মিনিস্ট্রি রয়েছে, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে লোন দিয়ে থাকে। সেটা হচ্ছে IFCI, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এগুলো কিন্তু ফুল ফর্ম গুলো কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, এবার দেখো ইন্ডাস্ট্রি করতে গিয়ে কেউ তো অনেক সময় প্রয়োজন হয়, এমনি এমনি তো দেবে না, অনেক সময় ঋণ নিতে হয় বা কেউ বিনিয়োগ করতে চায়। তো শিল্পের জন্য কোনো কিছু একটা শিল্প আমি ইন্ডাস্ট্রি করতে চাই, সেই জন্য আমাদের শিল্পের প্রয়োজন এবং সেই টাকার প্রয়োজন। সেই টাকাটা বিভিন্ন ব্যাংক কিন্তু প্রোভাইড করে থাকে। সেই ব্যাংক হচ্ছে কি ICICI ব্যাংক। অর্থাৎ IDBI এর কাছে কিন্তু ডাইরেক্টলি আমরা কিন্তু IDBI থেকে লোন নিতে পারবো না। IDBI নিতে গেলে আমাদের কিন্তু গভর্নমেন্টের থ্রু দিয়ে IDBI ব্যাংক থেকে লোন নিতে হবে।
কিন্তু আইসিআইসিআই ব্যাংক যেটা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ান ব্যাংক, আইসিআইসিআই যে ব্যাংক হয়ে থাকে এগুলো কিন্তু প্রত্যেককে মানে অ্যাজ এ পাবলিক গিয়ে সেই ব্যাংকের সাথে ডিল করে সেখানে তাদের কাছ থেকে কিন্তু ঋণ বা ক্যাপিটাল কিন্তু কালেক্ট করতে পারে। ওকে, দুটোর পার্থক্য কিন্তু এটা, ফুল ফর্ম গুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবং নেক্সট দেখো মুম্বাইয়ের উচ্চ আদালতে যেটা 1997 সালে আইসিআইসিআই ব্যাংক একসাথে এসসিআইসিআই ব্যাংকের সাথে যেটাকে এসসিআইসিআই ব্যাংকের সাথে যুক্ত হয়ে আইসিআইসিআই ব্যাংক গঠন করে। ঠিক আছে, এসসিআইসিআই ব্যাংক মানে যেটা হচ্ছে স্মল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ান ব্যাংক, যারা প্রথমে এসআইসিআই ব্যাংক যেগুলো হয়েছিল সেগুলো বিভিন্ন যে স্মল ক্ষুদ্র যেসব শিল্পের ক্ষেত্রে লোন দিয়ে থাকতো এসসিআইসিআই, সেই এসসিআইসিআই যেটা স্মল স্কেল থেকে আইসিআইসিআই এর সাথে তারা মার্জ করে নেয়। ওকে, যেটা 1997 সালে এটাকে মার্চ করা হয়। এরপর সিডবি গঠন হয় ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়নের জন্য একটা ব্যাংক, যেগুলো বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প বা স্মল স্কেল ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে লোন দিয়ে থাকে সিডবির ফুল ফর্ম যেটা বলা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সিডবি আমাদের বিভিন্ন ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। এছাড়া ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটা রয়েছে, ইউটিআই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এরা কি করে বিভিন্ন শিল্পের জন্য ঋণ প্রদান করে থাকে। ইউটিআই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এছাড়া আমরা হচ্ছে শিল্পে বিনিয়োগের জন্য কিছু ভারতীয় ব্যাংক রয়েছে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টাকা বিনিয়োগ করে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আইআইবিআইএল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, যারা শিল্পে তারা কিন্তু ইনভেস্ট করে থাকে, যে কোনো শিল্পে তারা ইনভেস্ট করে থাকে। এছাড়া কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য এক ধরনের বিভিন্ন রুরাল এরিয়া এবং এগ্রিকালচারের জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা হচ্ছে নাবার্ড। আমরা অলরেডি এগ্রিকালচার চ্যাপ্টারটা হয়তো পড়েছি, যাদের অনেকের পড়া হয়নি নেক্সট ক্লাস আমি এগ্রিকালচার করাবো, সেখানে আমরা এই নাবার্ড কেন কবে এস্টাবলিশ হলো, কি সংক্রান্ত কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে বলবো। নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এছাড়া কি হয় বিভিন্ন যে এক্সিম ব্যাংক, আমি অলরেডি এই ক্লাসে এক্সিম ব্যাংক সম্পর্কে বলেছিলাম, ভারতের আমদানি এবং রপ্তানির জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় যেটা হচ্ছে এক্সিম ব্যাংক। যারা কি করে, এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, যারা নির্ধারণ করে ভারত কোনো বিদেশের সাথে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করবে বা এক্সপোর্ট করবে এবং কি কতটা ইম্পোর্ট করবে, সেগুলো নীতি নির্ধারণ করে থাকে এই এক্সিম ব্যাংক। এছাড়া রাজ্যে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে অর্থ যোগান করার জন্য রাজ্য অর্থকের মন্ত্রক রয়েছে, যেটাকে এসএফসি বলা হয়, অর্থাৎ স্টেট ফিনান্স কমিশন কর্পোরেশন বলা হয়ে থাকে, যেটাকে এসএফসি বলা হয়ে থাকে। আমি একটু আগে নবরত্ন যেখানে বলেছিলাম পাশে দেখো এসএফসি লেখা ছিল। ওকে, অলরেডি সবার কাছে আশা করি নোটটা রয়েছে, আমি অলরেডি সবাইকে পাঠিয়ে দিয়েছি। এটা কি পাঠানো হয়নি কাউকে? না স্যার। ওকে ওকে, আমি পাঠিয়ে দেবো আজকে ক্লাসটা করে আমি সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, এবার ভারতের জাতীয় বীমা নিগম রয়েছে, সেটা হচ্ছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসি রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন জীবন বীমা নিগমের জন্য জীবন বীমা করে থাকে, যে লাইফ ইন্স্যুরেন্স করা হয়ে থাকে। অর্থাৎ এলআইসি করা হয় কারা করে, যারা হচ্ছে কোন রকম কাজের সাথে যুক্ত রয়েছে, কিন্তু কাজের সাথে যুক্ত থাকা অবস্থাতে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তখন তার ফ্যামিলির জন্য এটা হিউজ পরিমাণে টাকা দেওয়া হয়, যেটা এলআইসি প্রোভাইড করে থাকে। এবার শুধু এলআইসি না, এলআইসির সাথে সাথে বিভিন্ন কোম্পানিও এই ইন্স্যুরেন্সের কাজ করে থাকে, রিলায়েন্স করে থাকে, বাজাজ করে থাকে, প্রচুর কোম্পানি কিন্তু বর্তমানে তারপরে ম্যাক্স করে থাকে। তো বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। আর সাধারণ বীমা নিগম এবং সংশোধন কোম্পানি, যেটা জিআইসি বলা হয়, যেটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, যারা বিভিন্ন মানে এলআইসি ছাড়াও বিভিন্ন ধরনের বীমা করে থাকে। যে তুমি গাড়ি কিনেছো, তো গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয় তো সেই সংক্রান্ত একটা ইন্স্যুরেন্স তোমার থাকা উচিত, প্রত্যেক গাড়িতে ইন্স্যুরেন্স মাস্ট, ইন্স্যুরেন্স করতে হয়। ইন্স্যুরেন্স যদি না করো তোমার কিন্তু যে কোনো সময় পুলিশও তোমাকে কিন্তু ধরতে পারে। ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট, যখন গাড়ি কিনতে যাবে গাড়ির সাথে সাথে ইন্স্যুরেন্স তোমার কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও কিন্তু তোমার বিলের সাথে ইনক্লুড করা থাকে। ওকে, আচ্ছা, এবার দেখো
বিভিন্ন স্মল স্কেল এন্টারপ্রাইজ অর্থাৎ কিছু বড় বড় ইন্ডাস্ট্রিতে হলো কিছু কিছু ছোট ছোট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের জানতে হবে যে তারা কিভাবে কাজ করে থাকে, সেগুলোকে বলে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ অর্থাৎ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যেসব সংস্থা রয়েছে তারা কিভাবে কাজ করে থাকে। স্বাধীনতার পরবর্তী সময় এবং পূর্ববর্তী সময়ে আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রির ভূমিকা পেয়েছি। আমরা হচ্ছে গান্ধীজির সময় দেখেছি যে হরিজন আন্দোলনের মাধ্যমে গান্ধীজি ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের উপর কিন্তু গুরুত্ব আরোপ করতে বলেছিলেন। ভারত পরাধীন হওয়ার পূর্বে ভারতে যে বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাঁতের শিল্প থেকে শুরু করে যেগুলো ছিল সেগুলো কিন্তু এই স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তো এই জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেগুলো মোট ঘরোয়া উৎপাদন যেটাকে আমরা জিডিপি বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, জিডিপি যেটা বলে থাকি, জিডিপি প্রয়োজন আমাদের রয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই স্মল স্কেল ইন্ডাস্ট্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো সবার পক্ষে তো পসিবল হয় না টিসিএস এ চাকরি করা, তো সেক্ষেত্রে অনেকে বাড়িতে থেকে বা বাড়ির মধ্যে থেকে বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রি গঠন করে, বিভিন্ন ধরনের তোমার বলো মানে কারখানা তৈরি করে, বিস্কুট কারখানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারখানা তৈরি করে। তো সেগুলো আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এবং 2005 সালের 12ই মে সংসদ এই একটা বিল পাস করে। 2005 সালের মে সংসদ ভারতের ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোগের জন্য বিল পাস করে, যার মাধ্যমে ভারতের যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি গুলো রয়েছে তারা যাতে এই কাজের জন্য বিভিন্ন সময় লোন পেয়ে থাকে তার জন্য স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বিল সংসদে পেশ করা হয় 2005 সালে। এবং এই বিলের রেসপেক্টে, যেই বিলটা পেশ করা হয়েছিল তার রেসপেক্টে 2006 সালের 2 অক্টোবর থেকে স্মল স্কেল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট কে কার্যকরী করা হয়। আমি অলরেডি বলেছি, দেখো অ্যাক্ট আর বিলের মধ্যে পার্থক্য বলেছিলাম, যতক্ষণ না রাষ্ট্রপতি সেখানে সাইন করছে ততক্ষণ সেটা বিল থাকবে, তার সাইন করার পরে সেটা অ্যাক্ট হিসাবে পরিগণিত হবে। তো 2005 সালে বিল পেশ করা হয়, যেটা 2006 সালে অ্যাক্ট হিসাবে কার্যকরী করা হয়। এবং এই আইনের উদ্যোগেই এন্টারপ্রাইজ কথাটিকে প্রথমবার আইনি ধারণা দেয়া হয়। আমরা দেখি বিভিন্ন এর ক্ষেত্রে লেখা থাকে যে বিভিন্ন এন্টারপ্রাইজ হিসাবে লেখা থাকে। তো এন্টারপ্রাইজ কথাটা এই অ্যাক্ট হওয়ার পর থেকে কার্যকরী করা হয়। এবার বিভিন্ন উদ্যোগ এবং পরিষেবা প্রদান, যেটা ম্যানুফ্যাকচার এবং সার্ভিস দুটোকেই আমরা কিন্তু উদ্যোগের মধ্যে বলে থাকি। ম্যানুফ্যাকচার মানে আমরা কোনো কিছু গাড়ি তৈরি করছি সেটা ম্যানুফ্যাকচার হলো, আর কোনো কিছু সার্ভিস করছি যেমন আমরা আইটি সেক্টরের ক্ষেত্রে তো কোনো গুডস তৈরি হচ্ছে না, লোকেরা যাচ্ছে কাজ করছে চলে আসছে, সেই জায়গায় আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করছি। বা এই যে ব্যাংকিং এর ক্ষেত্রে বলো, ব্যাংকিং এর ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের ক্ষেত্রে বা বিভিন্ন ট্রাভেলিং ট্যুরিজমের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পরিষেবা বা সার্ভিস দিয়ে থাকি। সেই সার্ভিস গুলোকে কিন্তু বলা হচ্ছে উৎপাদনের মধ্যে ইনক্লুড করা হয়। আমরা 3টে সেক্টর বলেছিল, মনে করো যে 2টো সেক্টর আমাদের ম্যানুফ্যাকচার করে, একটা সেক্টর আমাদের সার্ভিস দেয়। প্রাইমারি সেক্টর যেগুলো এগ্রিকালচার বেস হয়ে থাকে, সেকেন্ডারি সেক্টর যেটা ইন্ডাস্ট্রি বেস হয়ে থাকে, আর টার্সিয়ারি সেক্টর যেটা সার্ভিস সেক্টর বলা হয়ে থাকে। তো তোমাদের বলা হয়েছে। এবার এইখানে দেখো এই আইনের মাধ্যমে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মধ্যম 3টি মাধ্যমের উদ্যোগের কথা বলা হয়েছে। মাইক্রো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি বলা হয়েছে। তো মাইক্রো ইন্ডাস্ট্রি যারা খুবই ক্ষুদ্র, যেগুলো ঘরে একদম হয়, স্মল মোটামুটি, আর মিডিয়াম তার চেয়ে একটু বড়, এই 3 ধরনের কথা বলা হয়েছে। এবং দেখো এটাকে আমরা একটা ছকের মাধ্যমে ভাগ করতে পারি যে উৎপাদনের উদ্যোগের ভিত্তিতে যাদের উৎপাদনের উদ্যোগ 25 লক্ষ টাকা যারা ইনভেস্ট করে থাকে তাদেরকে আমরা অতি ক্ষুদ্র বলি। যারা 25 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে ইনভেস্ট করে তাদেরকে আমরা ক্ষুদ্র বলি। আর যারা 5 কোটি থেকে 10 কোটির মধ্যে ইনভেস্ট করে তাদেরকে মধ্যম বলি। যে উৎপাদনের উদ্যোগের ভিত্তিতে, আর পরিষেবার উদ্যোগ, যারা 25 লক্ষ টাকা ইনভেস্ট করে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা আমাদের দিতে পারে। যারা 25 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকা ইনভেস্ট করে তারা আমাদের 10 লক্ষ থেকে 2 কোটি টাকা অবধি মানে আমাদের পরিষেবা দিতে পারে। আর যারা 5 থেকে 10 কোটি টাকা ইনভেস্ট করে তারা আমাদের 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকার পরিষেবা প্রদান করতে পারে। ভেবে দেখো যে আমরা যত টাকা ইনভেস্ট করি তত টাকার পরিষেবা তো আমরা সবসময় দিতে পারি না। তার কারণ কি, কিছু জিনিস আমাদের কিনতে হয়, কিছু জিনিস আমাদের মানে ক্রেডিট হিসেবে রাখতে হয়। এই জন্য টোটাল টাকাটা কিন্তু আমাদের মানে অ্যাজ এ মানে পরিষেবা হিসেবে আমরা কিন্তু প্রোভাইড করতে পারি না।
এবার দেখো বিভিন্ন ক্ষুদ্র শিল্পকে কিন্তু আরবিআই আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সহায়তা প্রদান করে থাকে। তো আরবিআই সহায়তা প্রদান করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে কিন্তু আরবিআই সহায়তা করে থাকে। 2003 সালে কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র শিল্পের জন্য ঋণের পরিমাণ, আগে আরবিআই থেকে 15 লক্ষ টাকা ঋণ দিত, এখন আরবিআই যে কোনো ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে 10 লক্ষ টাকা অবধি ঋণ প্রদান করে থাকে। এবং ডক্টর এস গাঙ্গুলির নেতৃত্বে রিজার্ভ ব্যাংক একটা ওয়ার্কিং কমিটি গঠন করেছে, একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করে। সেই গ্রুপের ভিত্তিতে নির্ধারণ করা হয় যে একটা মানে কৃষকদেরকে বা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ঋণ দেওয়া হবে, এবং এই গাঙ্গুলি রিপোর্ট প্রকাশিত হয় 2004 সালের ক্ষেত্রে। তো এই যে কোয়েশ্চেন গুলো এসে থাকে, এই কমিশন বা রিপোর্ট যে কমিশন গুলো গঠিত হয়, এগুলো কিন্তু আমাদের কিছুটা মনে রাখার প্রয়োজন রয়েছে, যেগুলো আমরা পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষাতে এইগুলো কিন্তু কোশ্চেন এসে থাকে। ওকে, আচ্ছা। এবার কিছু স্থান আমাদের অলরেডি আমাদের তোমাদের জিওগ্রাফি ক্লাসে স্যার তোমাদের বলে দিয়েছে। তো সেই জিনিসটা আমি তোমাদের আরেকবার জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে 2003 সালে আমদানি রপ্তানির উপর সরকার 19টি স্থান নির্বাচিত করে, যেই স্থানে সব থেকে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট বা উদ্যোগ নেওয়া হয় এক একটা জিনিস করার জন্য। 2003 সালে যে অ্যাক্টের মাধ্যমে সরকার নির্ধারণ করে যে শিল্পের উন্নতির জন্য এরকম 19টা জায়গা, দেশের বিভিন্ন জায়গায় 19টা জায়গাকে আইডেন্টিফাই করা হয়, যারা বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। তো তার মধ্যে আমরা অলরেডি কিছু কিছু আমরা অনেক পড়েছি। তো অলরেডি আমরা জানি কিছু গয়না অলংকারের জন্য সুরাটে, অটোমোবাইলস পার্টস এর জন্য বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশে, কেমিক্যালস এর জন্য ভাপি গুজরাটে, অটো কম্পোনেন্টস এর জন্য যে পুনেতে, স্টিল এবং মেটালার্জির জন্য জয়পুরে, টেক্সটাইলের জন্য লুধিয়ানা পাঞ্জাবে, মার্বেলের জন্য কিষানগড় রাজস্থান, বস্ত্র শিল্পের জন্য টেক্সটাইলের ক্ষেত্রে তিরুপুর তামিলনাড়ুতে, পাম্প মোটরের জন্য কোয়েম্বাটুর, চায়না ক্লে পটের জন্য খুরজা উত্তরপ্রদেশ, তাঁত শিল্প গ্লাসের জন্য ফিরোজাবাদ, ফুড প্রসেসিং এর জন্য আইজল একটা রয়েছে, গুয়াহাটিতে একটা রয়েছে, একটা মিজোরামে রয়েছে, একটা আসামে রয়েছে। আর টেক্সটাইলের জন্য আরেকটা হরিয়ানা পানিপথে রয়েছে। আর পশম উলেনের জন্য আমরা শ্রীনগরে, ফার্মাসিউটিক্যালের জন্য প্রীতমপুরা মধ্যপ্রদেশ, পশমের জন্য অমৃতসর, ইঞ্জিনিয়ারিং এর জন্য কলকাতা, এবং ফার্মাসিউটিক্যালের জন্য আরেকটা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হবে না, এটা একটু কারেকশন করতে হবে, হায়দ্রাবাদ বর্তমানে তেলেঙ্গানাতে অবস্থিত। ওকে, তো এই ধরনের যে ইন্ডাস্ট্রি গুলো 19টা জায়গায় দেখো, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি সরকার তৈরি করে শিল্পের জন্য, এই জায়গায় সরকার কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেই জায়গা থেকে হিউজ পরিমাণ প্রফিট এর জন্য চেষ্টা করে গভর্নমেন্ট। ওকে, এবার এট লাস্ট দেখো, এটা হলো আমাদের শেষ। ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং গ্রামীণ শিল্পের মধ্যে যে পার্থক্য করা যায়, সেখান থেকে কিছু কুটির শিল্প রয়েছে যেসব দ্রব্য বিদেশে রপ্তানি হয় বলে সেগুলোকে আর ক্ষুদ্র কুটির শিল্পের পর্যায়ে না রেখে পর্যায়ে ফেলা হয়। যে কিছু কিছু কুটির শিল্প আছে যেগুলো কিন্তু বিদেশেও দ্রব্য রপ্তানি করে থাকে, সেগুলোকে কুটির শিল্প না বলে ক্ষুদ্র এবং কুটির শিল্পের পর্যায়ে ফেলা হয়, যেটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড কটেজ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। এই শিল্পগুলিকে রপ্তানিমুখী কুটির শিল্প বলা হয়ে থাকে। যেমন দেখবে বিভিন্ন জায়গায় দেখবে যে টিউলিপ চাষ হয়ে থাকে। টিউলিপ চাষের ক্ষেত্রে দেখবে যে টিউলিপ ফুলগুলো কিন্তু ইন্ডিয়াতে তৈরি হলেও সেগুলো কিন্তু বিদেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। সেগুলো কুটির শিল্পের মধ্যে বিভিন্ন লোকে কি করে, সেই বাড়ির মধ্যে এরকম গাছ ফুল চাষ করে থাকে এবং বিদেশে সেই আহ ফুলগুলো কিন্তু এক্সপোর্ট করে থাকে। তো এই জন্য সেগুলোকে ক্যাটাগরিতে, মানে কুটির শিল্পের ক্যাটাগরিতে না থেকে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের পর্যায়ে রাখা হয়, যাতে সেগুলো গভর্নমেন্ট এড দিতে পারে বা সহায়তা করতে পারে। আর গ্রামাঞ্চলে যেসব শিল্পে 10,000-এরও কম লোক নিয়োগ থাকে এবং মাথাপিছু যেখানে 15,000 মূলধন বিনিয়োগ হয়ে থাকে, সেগুলোকে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পার ওয়ার্ক বলা হয়, যাকে বলা হয় গ্রামীণ শিল্প। বিভিন্ন গ্রামের ক্ষেত্রে এই ধরনের শিল্প গঠিত হয়, যেগুলো সে গ্রামের মধ্যেই তারা কিন্তু ইনভেস্ট করে থাকে। গ্রামের মধ্যে অনেক কোম্পানি এরকম থাকে যেগুলো 10,000-এর কম লোক নিয়োগ করে থাকে, 15,000 টাকা, হ্যাঁ 15,000 টাকা মূলধন বা কম টাকা মাথাপিছু 15,000 টাকা মূলধন বিনিয়োগ করে যদি কোনো ইন্ডাস্ট্রি গঠিত হয়, তাহলে সেটাকে গ্রামীণ শিল্প বলা হয়, মানে রুরাল এরকম শিল্প ইন্ডাস্ট্রি বলা হয়।
আর এরকম গ্রামীণ শিল্পকে সাহায্য করার জন্য গঠিত হয়েছে কেভিআইসি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, এবং রাজ্য গ্রামীণ শিল্প বোর্ড, এটাকে স্টেট ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড বলা হয়ে থাকে। এরা কি করে, বিভিন্ন গ্রামীণ শিল্পের ক্ষেত্রে এগুলোকে সহায়তা করে থাকে, বিভিন্ন গ্রামীণ শিল্প যাতে ঠিকঠাক ভাবে সমৃদ্ধ হয় সেই জন্য এই দুটো ইন্ডাস্ট্রি, যেটা খাদি আমরা জানি, আমাদের হচ্ছে মহাত্মা গান্ধী যে খাদি কাপড় থেকে শুরু করেছিলেন বলে, এবং তিনি এই ইন্ডাস্ট্রির উপর জোর দিয়েছিলেন বলে, তারই নাম অনুসারে বা তারই কাজ অনুসারে আমরা এটাকে কেভিআইসি বা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন বলে থাকি। ওকে, সবার টপিক ক্লিয়ার? আগের কোনো ক্লাসের বা কোনো কিছু ডাউট আছে, কোনো কিছু জিজ্ঞেস করার? বলো, যদি ডাউট না থাকে আমি এমসিকিউ তে চলে যাবো ডাইরেক্ট। বলো। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আমি তোমাদের তাহলে কিছু এমসিকিউ তোমাদের জিজ্ঞেস করছি, অ্যান্সার দেবে। ওকে, দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে ইন্ডিয়াস ইকোনমিক প্ল্যানিং ক্যান নট বি সেড টু বি। কোনটা আমরা বলতে পারি না? ইন্ডিয়ান ইকোনমিকে আমরা কোন কথাটা বলতে পারি না? ইকোনমিক প্ল্যানিং কে আমরা কোন কথাটা বলতে পারি না? লিমিটেড। লিমিটেড। লিমিটেড, আচ্ছা, ডেমোক্রেটিক, ইম্পারেটিভ, আর ইন্ডিকেটিভ। দেখো বলো, ইন্ডিয়ান ইকোনমিকে আমরা কোনটা বলতে পারি? একদম ইম্পারেটিভ আমরা কিন্তু বলতে পারি না, কারণ বাকিগুলো ইন্ডিকেটিভ। আমি বলেছিলাম ইন্ডিকেটিভ মানে কোন একটা জিনিসকে নির্ধারণ করে বা টার্গেট করে যাওয়াকে আমরা ইন্ডিকেটিভ বলি। অবশ্যই লিমিটেড, আমরা কিন্তু আনলিমিটেড কি ইকোনমির মধ্যে আমরা দেখতে পাই। এবং অবশ্যই ইন্ডিয়ান ইকোনমি ডেমোক্রেটিক, মানে যে কেউ যা চাইবে সেটা তো করতে পারে না। আমরা ডেমোক্রেটিক, অর্থাৎ জনগণের কথা চিন্তা করে আমাদের কিন্তু করতে হয়। ওকে, দেখো নেক্সট, দেখো ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই, কে ইন্ডিয়ান পাবলিশ করে থাকে? স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ইকোনমিক সার্ভে কে পাবলিশ করে? বাকিরা অ্যান্সার দাও, অ্যান্সার দাও। ইকোনমিক সার্ভে, ডি হবে। অপশন ডি। বলো বাকিরা। ডি অ্যান্সার পাচ্ছে অনেকের, দুজনে। অপশন এ মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ফিনান্স। অবশ্যই ইকোনমিক ফিনান্স, অবশ্যই মিনিস্ট্রি অফ ফিনান্স বলবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কি করে থাকে? আইএসআই কি করে থাকে? আমাদের পরিসংখ্যান করে থাকে। বিভিন্ন জায়গায় যে পরিসংখ্যান হয়ে থাকে, যে কোনো জায়গায় ডেমোগ্রাফিক ভ্যালু থেকে শুরু করে কোন দেশ কতটা লস করছে বা থেকে শুরু করে এভরিথিং আমাদের আইএসআই মেজার করে থাকে। তাহলে সেক্ষেত্রে আইএসআই কেন ইকোনমিক সার্ভেকে মেজার করবে? একদমই নয়। আইএসআই আইএসআই একদমই কখনোই হবে না। ঠিক আছে, এটা অবশ্যই হবে মিনিস্ট্রি অফ ফিনান্স। আমাদের অর্থ দপ্তর, যেটা মিনিস্ট্রি অফ ফিনান্স হয়ে থাকে, যে অর্থ দপ্তর কিন্তু আমাদের বিভিন্ন যে কাজগুলো অর্থের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ইকোনমিক সার্ভে যেটাকে পাবলিশ করে থাকে মিনিস্ট্রি অফ ফিনান্স। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লার্জেস্ট কনজিউমার অ্যান্ড ইম্পোর্টার ইন হুইচ অফ দ্য ফলোইং ক্রপস? বলো, কোন জিনিসের লার্জেস্ট কনজিউমার? এটা জিওগ্রাফি স্যার পড়িয়েছে, অবশ্যই পড়িয়েছে। কটন। 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 লার্জেস্ট কনজিউমার, সবচেয়ে বেশি কনজিউম করে এবং ইম্পোর্টও করে কোন ক্রপটা? সুগার কেন।
সুগার কেন মনে আছে স্যার ক্লাসে ভালোভাবেই বলেছিল চিনির ক্ষেত্রে আমরা কিন্তু লার্জেস্ট কনজিউমার অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট প্রডিউসার হয়ে থাকে আমরা ইম্পোর্ট করে থাকি সুগার কেন চিনি চিনি ঠিক আছে কাজগুলো কেউ শুনছই না শোনোইনি যাই হোক কি বলবো আর আচ্ছা which is the example of a passive investment instrument ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট প্যাসিভ মানে Mutual যেটাকে fund. দেখো প্যাসিভ মানে যেটাকে আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ বলে থাকি অ্যাক্টিভ মানে যেটাকে সরাসরি কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যে কোন পদ্ধতির মাধ্যমে আমরা সরাসরি ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে কোন কোনগুলো হতে পারে কোনটা নয় প্যাসিভ মানে যেটা আমরা সরাসরি ইনভেস্ট করতে পারি না বাকির অ্যান্সার দাও ভুল হোক ঠিক হোক অ্যান্সার দাও Mutual funds. বাকিরা এত কম কেন কে কে আছো দেখি তো আচ্ছা প্রদীপ প্রিয়াঙ্কা বলো স্টক হতে পারে মধুমিতা অপশন সি অপশন স্টক স্টক আচ্ছা যাই হোক, তোমাদের হচ্ছে আচ্ছা। আচ্ছা আছো তোমাদের এখন আইডিয়া অনেকটা কম আছে আমি বুঝতে পারছি তোমাদের আচ্ছা এই 8 চ্যাপ্টারটা তোমাদের এখনো পড়ানো হয়নি না ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড সিস্টেম এটা পড়ানো হয়নি এখনো তো তাই তো এখনো পড়ানো হয়নি ঠিক আছে এটা এখনো পড়ানো হয়নি এটা হলে মিউচুয়াল ফান্ড কাকে বলে এই চ্যাপ্টারটা আমি তোমাদের ডিসকাস করব ওকে যাই হোক তো এখানে কিছু কোশ্চেন আছে পাচ্ছি না এখানে বলছি দেখো যেগুলো প্রেফারেন্স শেয়ার হয়ে থাকে শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি না আমরা যখন শেয়ার কিনে থাকি সেখানে আমরা কোনো কিছু শেয়ার কিনলাম এবং সেই শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা ইনভেস্টমেন্টটাকে প্যাসিভ ভাবে করি মানে ওখানে কিন্তু আমরা ডাইরেক্ট কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে পারি না আমাদের ডিপেন্ড করতে হয় একটা টাকা ওখানে থাকে সেই টাকার উপর ডিপেন্ড করতে হয় সেটা প্রফিট করছে না লস করছে ওকে ওকে সরি সরি একটু ভুল বললাম প্যাসিভ হয়ে থাকে গোল্ড ফিক্স যেটা হচ্ছে সোনার উপর যে আমরা করে থাকি সোনার উপর সরি ভুল বললাম এটা সোনার উপর যে গোল্ড এডস আমরা যে সোনার উপরে ঋণ দিই না যে হচ্ছে স্বর্ণ ঋণ যেটাকে বলি গোল্ড যেটাকে গোল্ড ফিটস যেটাকে বলা হয়ে থাকে এক্স্যাক্টলি সেটা কিন্তু ইনভেস্টমেন্ট আমরা কিন্তু করি না আমরা সোনা কিনে নিই সে কেনার পরে সেটাকে কিন্তু আমরা আহ তার উপরে ইনভেস্টমেন্ট কিন্তু সোনা যদি সেক্ষেত্রে সোনার দাম বাড়ে তখন আমাদের ইনকাম হয়ে থাকে সোনার দাম যদি কমে যায় হয় না এটা হয় না এই জন্য আমাদের লস হয়ে থাকে তো সেটা হচ্ছে গোল্ড ফিট যেটা হয়ে থাকে বলা হয় সেটা কিন্তু আমাদের প্যাসিভ ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে আচ্ছা নেক্সট বলতো এ প্রেসিডেন্ট ফল ইন এ জেনারেল প্রাইস লেভেল ইজ অফ এ গুড সার্ভিস ইজ নোন অ্যাজ প্রেসিডেন্ট ফল ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ এ গুড সার্ভিস ইজ নোন অ্যাজ যখন জিনিসের দাম প্রচুর পরিমাণে কমে যায় প্রেসিডেন্ট ফল ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিস কখন সব জিনিসের দাম প্রচুর কমে যায় তখন সেই অবস্থাকে আমরা কি বলে থাকি Option C. সি বলো তো শুভদীপ তোমাদের তো ক্লাস হয়েছে তোমাদের তো এগুলো বলেছি আমি তোমাদের অ্যান্সার ভুল হলে তো কিছু বলার নেই ইনফ্লেশন স্ট্যাগফ্লেশন তারপরে ডিফ্লেশন সবকিছু আমি বলেছি তাই এখানে ইনফ্লেশন অপশন নেই তো ইনফ্লেশন হয় যদি হিউজ পরিমাণে বেড়ে যায় তাকে ইনফ্লেশন বলি আর হিউজ পরিমাণে ফল করলে তাকে কি বলা Stagflation. Option A. অপশন এ বলা হয় ইনফ্লেশন বেড়ে যায় ডিফ্লেশন কমে যায় স্ট্যাগফ্লেশন হয় যখন যে জিনিসগুলো একই জায়গায় ফিক্সড থাকে যে দাম বাড়ছেও না কমছে না সেটাকে স্ট্যাগফ্লেশন বলা হয় আর ডেপ্রিসিয়েশন তো বলেছিলাম যে কোনো কিছু যে খরচ হয়ে থাকে সেটাকে ডেপ্রিসিয়েশন বলা হয় আর ডিসইনফ্লেশন মানে ইনফ্লেশনের অপোজিট যেটা ইনফ্লেশন আর ডিসইনফ্লেশন মানে যেটা ইনফ্লেশন হচ্ছে কিন্তু একই রেটে হচ্ছে না এগুলো আলাদাভাবে হচ্ছে মানে কখনো 2% কখনো 10% সেটাকে ডিসইনফ্লেশন বলা হয় আর ডিফ্লেশন যখন প্রাইসের লেভেল জেনারেলি কমতে থাকে
যেটাকে ডিফ্লেশন বলা হয়। আচ্ছা, যাই হোক, যে হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া, এটা তো বলা উচিত। Prime Minister. প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার ইন ডিফর অর্থাৎ পদাধিকার বলে ভারতের ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসাবে পরিণত হয়, তবে প্রাইম মিনিস্টার। আচ্ছা, দ্য 1 rupee নোট ইজ নট বিয়ার্স দ্য সিগনেচার অফ, 1 টাকার কয়েনে কার সই থাকে না? নট বিয়ার্স দ্য সিগনেচার অফ, President of India. RBI government. So B. কি হবে বলো? অপশন সি মনে হচ্ছে। এটা হচ্ছে একটু ভুল আছে, বিয়ার্স দ্য সিগনেচার হবে, বিয়ার্স দ্য সিগনেচার। 1 টাকার কয়েনে কার সিগনেচার থাকে, বিয়ার্স হবে। Finance Minister. Finance Minister. C হবে। কি হবে? Sir, option C. বলো। অপশন সি, ফাইন্যান্স মিনিস্টার, তাই তো? একদম ভুল উত্তর, ফাইন্যান্স সেক্রেটারি। কোথায় বলা আছে ফাইন্যান্স Sir, মিনিস্টার sorry, সাইন sorry. করে? Finance Secretary হবে ওটা একটু ভুল হয়েছে। ফাইন্যান্স ফাইন্যান্স সেক্রেটারি সাইন থাকে, ফাইন্যান্স মিনিস্টারের সাইন থাকে না। আর 1 টাকার কয়েন ছাড়া বাকি সবে সাইন থাকে আরবিআই এর গভর্নরের। RBI এর গভর্নর। তাহলে এগুলো ভুল করলে হবে? ওকে, নেক্সট। এটা একটু হুইচ অফ দ্য ভুল হয়ে গেছে। Which of the following will not sum under the proposed GST in India? বলো। জিএসটির আন্ডারে কোনটা পড়ছে না? Petroleum products. পেট্রোলিয়ামের উপর জিএসটি বসায় না সরকার? এখন তো বলছিল পেট্রোলের উপর, বলো 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 বলো। পেট্রোলের উপর তো সে Sir, জিএসটি option B. বসাতে বলছিল। অপশন বি। অপশন ডি। অপশন বি, হ্যান্ডিক্রাফট, তাই তো? একদম হ্যাঁ স্যার। ভেরি গুড, একদম ভুল উত্তর। তুমি কার্তিক মানে একটু ভুল বলছো, কিন্তু অ্যান্সার ঠিক বলছো। পেট্রোলিয়াম প্রোডাক্টস এর উপর কিন্তু জিএসটি বসানো হয়নি। ওর উপর কি বসে, কি ট্যাক্স বসে? ওর উপর কি ট্যাক্স বসে? ও গভর্নমেন্ট ট্যাক্স। এক্সকর নাকি? এস্টেট ডিউটি বসে, এস্টেট ডিউটি। দুটো আলাদা জিনিস, জিএসটি বসে না। জিএসটির আওতায় যদি আনে, এই যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় জিএসটি সরকার আন্ডারে আনবে বলছিল, ওই জন্য স্যার এটা বলতে পারলাম। জীবনে আনবে না, জীবনে আনবে না, বলে দিলাম তো, জীবনে আনবে না। যদি জিএসটির আন্ডারে আনে না, সরকার যে পরিমাণ লস খাবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সামলাতে পারবে না। এই যে এত দান খয়রাতি করছে, এগুলো এই পেট্রোলিয়ামের উপরে মানে ট্যাক্স থেকে নিয়েই করছে। কোনোদিন কয়লা বলো, পেট্রোলিয়াম বলো, এগুলো কোনোদিন জিএসটির আন্ডারে আসবে না, বেঁচে থাকতে আনবে না, বলে দিলাম তো। এত বড় কথা। এনে ক্ষমতা থাকলে এনে দেখা তো পেট্রোলিয়ামকে জিএসটির আন্ডারে, যতই চিৎকার করুক। জিএসটির আন্ডারে যদি আনে না, আমাদের রাজস্ব বা যেটা আমাদের ট্যাক্সটা এসে থাকে না, সেটা হাফেরও কমে যাবে। বুঝতে পারছো? ওয়েস্ট বেঙ্গলে অ্যালকোহল আর হচ্ছে মানে পেট্রোলিয়াম, এই দুটো জিনিস কখনোই বন্ধ হবে না। সবসময় এগুলো স্টেট ডিউটির আন্ডারেই থাকবে। তাই না? পেট্রোলিয়াম প্রোডাক্ট সবসময় মনে রাখবে জিএসটির আওতায় কিন্তু এখনো পড়েনি। এবার মনে হচ্ছে না দেবে বলে, এবার যদি করে দেয় তো আলাদা কথা। যাই হোক, আচ্ছা, দ্য কনসেপ্ট অফ 5 year প্ল্যান কোথা থেকে বড় করা হয়েছে? রাশিয়া। রাশিয়া। বলো, ভেবে চিন্তে বলো। 5 year প্ল্যান রাশিয়া স্যার, বড় রাশিয়া। করা হয়েছে? সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া, ভেরি গুড। সোভিয়েত রাশিয়া থেকে বড় করা হয়েছে। আচ্ছা, হু ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া? সো ইউএসএ। বলো ইউএসএ। বলো, ভেবে চিন্তে বলো। সো ইউএসএ জানতাম। স্যার চীনা, চায়না স্যার। একদম ঠিক, চায়না সবচেয়ে লার্জেস্ট ট্রেডিং পার্টনার, সেকেন্ড লার্জেস্ট ইউএসএ। লার্জেস্ট ইউএসএ, ভেরি গুড। তাহলে একটু একটু যখন পড়বে একটু খেয়াল করে পড়বে। আচ্ছা, ইন হুইচ ইয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি সেট আপ? 1952। 1952। 1952, 1952। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ ইন 1952। 1952 সালে এনডিসি সেট আপ করা হয়। আন্ডার
কোন প্ল্যান? ফার্স্ট ফার্স্ট 5 year প্ল্যান, ভেরি গুড। স্যার প্রথম আচ্ছা, দ্য ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং সেট আপ ইন, পরিবার পরিকল্পনা প্রথমবার চালু করা হয় কত খ্রিস্টাব্দে? স্যার অপশন ডি। 1975। প্রথমবার, সেকেন্ড বার নয়, প্রথমবার বলাই আছে দেখো। দ্য ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং সেট আপ ইন, দেখো এখানে হচ্ছে সালটা যেহেতু প্রথমবারটা দেয়নি, ফ্যামিলি প্ল্যানিং এর ডিপার্টমেন্ট বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিপার্টমেন্ট কবে এস্টাবলিশ করা হয়? তাই যে সেকেন্ড বার যেটা ফ্যামিলি প্ল্যানিং হয়েছিল 1966-এ, তার আন্ডারে ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়। প্রথমবার 1951-তে যখন হয়েছিল তখনই ফ্যামিলি প্ল্যানিং নেওয়া হয়েছিল, কিন্তু ডিপার্টমেন্ট সেট আপ করা হয় 1966, 1966। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ইমিডিয়েট অবজেক্ট অফ দ্য পপুলেশন পলিসি অফ 2020? বলতো 2020-র পপুলেশন পলিসি ইমিডিয়েট অবজেক্ট কি, কি উদ্দেশ্য নিয়ে করা হয়েছে? কঠিন কোশ্চেন আসবেই মাঝে মাঝে, সব কোশ্চেন তো সলভ পাবে না, কিন্তু কোশ্চেন আসবে। বলো। স্যার অপশন বি কি? বলছে All of the মিট above. দ্য নিডস অফ, অল অফ দ্য অ্যাবাভ হবে একদম, সবগুলোই হবে। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্লাস হেলথ প্রপোজালের পার্সোনালির জন্য বিআরসি তো হবেই, তার মধ্যে কন্ট্রাসেপশন তার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। বিআরসি তো একদম ডেফিনেটলি হবে, তাহলে আর এ না জানলেও হবে আমাদেরকে, তাই তো? আচ্ছা, দ্য বুক প্ল্যানিং ইকোনমি, বলো। কন্ট্রাসেপশনটা কন্ট্রাসেপশন নিডস ফর দ্য, কন্ট্রাসেপশন মানে কি? কন্ট্রাসেপশন মানে কি বলবো, দেখে নেবে, গুগল একটু দেখে নেবে। কন্ট্রাসেপশন মানে আমারও ঠিক আইডিয়া হচ্ছে না, কিন্তু বিআরসি হবে মানে অল অফ দিস কনফার্ম হবে, ঠিক আছে? কন্ট্রাসেপশন মানে কি হতে পারে, যে যাদের অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেটা ওই মানে গর্ভাবস্থায় যেটা থাকে না, তোমার যে মানে প্রেগন্যান্সি পিরিয়ডে, তাদের যাতে মানে প্রেগনেন্ট মহিলাদের যাতে ঠিকঠাক ভাবে নিউট্রিশন বা তারা যাতে ঠিকঠাক ভাবে বেবিকে ধরে রাখতে পারে, সেই জন্য মিট দ্য নিডস অফ দ্য কন্ট্রাসেপশন সেটাকে বলছে, ঠিক আছে? তো দেখে নেবে, আমার মনে হচ্ছে ওটাকেই বলছে, ঠিক আছে? মানে হেলথের সাথেই রিলেটেড কিছু। হ্যাঁ হ্যাঁ, এর সাথে ডেমোগ্রাফির সাথেই রিলেটেড এটা। আচ্ছা, দ্য বুক প্ল্যানিং ইকোনমি ফর দ্য ইন্ডিয়া রিটেন বাই এম বি এম বিশ্বেশ্বরা এম এম বিশ্বেশ্বরা এম বিশ্বেশ্বরাইয়া বলেছিলাম। ওকে, ফুল ফর্ম অফ নীতি আয়োগ, নীতি আয়োগের ফুল ফর্ম 2015-তে হয়েছিল, সবই জানি। নীতি আয়োগের ফুল ফর্ম কোনটা বলো? Option B. ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ট্রান্সফর্মিং ইন্ডিয়া, বি না ডি না কোনটা? Option B. অপশন বি স্যার। আচ্ছা, ন্যাশনাল Option B. ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট না ন্যাশনাল ইনস্টিটিউশন, দুটোর মধ্যে পার্থক্য দেখো। প্রথম দুটো ইনস্টিটিউট আছে, তারপর দুটো ইনস্টিটিউশন আছে। অপশন ডি। অপশন ডি ডি হবে, Institution. অপশন ডি Institution. হবে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অ্যান্সার ডি হবে, বুঝেছো? এগুলো ডব্লিউবিসিএস এ কোশ্চেন হচ্ছিল কিন্তু। আচ্ছা, আনফেয়ার ট্রেড প্র্যাকটিস ইনক্লুড ইন, আনফেয়ার ট্রেড প্র্যাকটিস FEMA. কি হবে? আনফেয়ার ট্রেড প্র্যাকটিস ইনক্লুড করা হয়েছিল, এটা ইনক্লুড করা হয় দেখো এমআরটিপি অ্যাক্টের মাধ্যমে। এমআরটিপি অ্যাক্ট তো বলেছিলাম যে লাইসেন্সিং ব্যবস্থাকে সরলীকরণ করা হয়, যে যতটা খুশি ইম্পোর্ট করতে পারে। এমআরটিপি অ্যাক্টে পড়ালাম তো, তাহলে সেটা তো আনফেয়ার ট্রেড। আচ্ছা, মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু, মাল্টি Textile. ফাইবার এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু টেক্সটাইল স্যার। Textiles. টেক্সটাইল, ভেরি গুড।
multi-fiber related to textile. স্যার নীতি আয়োগে কি হলো, ইনস্টিটিউট হলো না ইনস্টিটিউশন হলো? ইনস্টিটিউশন হবে, আই- অ্যান্সার ডি, হ্যাঁ অ্যান্সার ডি, ইনস্টিটিউশন আচ্ছা। হবে। ঠিক আছে, ওকে, নেক্সট। হুইচ ওয়ান দ্য ফলোইং কারেক্ট, বলো কোনটা কারেক্ট? স্যার অপশন সি। অপশন সি, Sir, আরবিআই now অপশন এ। বলো। অপশন এ মনে কি হবে বলো, ভাবনা চিন্তা করেই বলো, টাইম দিচ্ছি, বলো। স্যার মনে হচ্ছে দেখো কি বলেছে, 1 নম্বর বলেছে কারেক্ট। তাহলে রং গুলা বের করো। প্রথমে নাবার্ড কোন, এতক্ষণ ধরে আমি পড়ালাম ন্যাশনাল এগ্রিকালচার বোর্ড অফ রুরাল ডেভেলপমেন্ট। তাহলে ও রুরাল সরি সরি ডেভেলপমেন্ট সরি আরআরবির সঙ্গে ওটা আছে। ইন্ডাস্ট্রিয়ালে কি হতে পারে? একদমই নয়। তাহলে এটা তো একদম না সবসময় স্যার, ভুল। আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, কোনো শর্ট টার্মে ইন্ডাস্ট্রি লোন দিতে পারে? লোন দিয়ে কোনো লাভ আছে শর্ট টার্মের লোন নিয়ে? সেটা না। করতে করতে টাইম চলে যাবে। আরআরবি, রুরাল বোর্ড অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে এগ্রিকালচার ফাইন্যান্স নয়, এটা হচ্ছে রুরাল মানে গ্রামের ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এটা করে থাকে। এটাও ভুল। তাহলে একমাত্র কারেক্ট যেটা আরবিআই লং টার্মের জন্য লোন দিয়ে থাকে, একমাত্র এটাই কারেক্ট। আরবিআই বিভিন্ন ব্যাংকে লং টার্মের জন্য কিন্তু লোন প্রোভাইড করে থাকে। ঠিক আছে, একমাত্র সি কারেক্ট, বাকিগুলো সব ভুল রয়েছে। একটু ভাবনা চিন্তা করে উত্তর দাও। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, which one of the following statement about globalization is not correct? কোনটা কারেক্ট নয়? প্রথমে তো স্যার এ। ওইটা ঠিকই ছিল, আমি ভাবলাম এটা ভুল আছে। ঠিক আছে, বলো, ভেবে চিন্তে বলো। গ্লোবালাইজেশনের ক্ষেত্রে নট কারেক্ট। অপশন এ। স্যার ও অল বলে তো কোনো অপশনেই নেই, সব অল দিলে হবে? অল বলে তো কোনো অপশন নেই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট গ্লোবালাইজেশন ইজ নট কারেক্ট? কোনটা ঠিক নয়? গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কোনটা কারেক্ট নয়? স্যার অল কারেক্ট ইকোনমিক্স আর ক্লোজড। ইকোনমিক্স আর ক্লোজড এর ক্ষেত্রে গ্লোবালাইজেশন যদি হয়, তাহলে কি অল ইকোনমিক ক্লোজড হবে? তোমার যদি অর্থনীতি বন্ধ অবস্থায় থাকে, তুমি কি তোমার প্রোডাক্ট বিদেশে গিয়ে বিক্রি করতে পারবে? না না না, আমি কোয়েশ্চেনটা ভুল মানে বুঝেছি আর কি। গ্লোবালাইজেশনের জন্য নট কারেক্ট। তাহলে অল ইকোনমি আর ক্লোজড এর ক্ষেত্রে গ্লোবালাইজেশন তো ঠিক রয়েছে, তাই তো? তাহলে সেকুলার ইকোনমিক্স আর ওপেন ইকোনমিক্স উইথ ট্রেড ক্যাপিটালিজম, ট্রেড লিবারাইজেশন। তাহলে যদি ওপেন থাকে, ওপেন ইকোনমিক্স থাকে, তাহলে সেক্ষেত্রে একমাত্র গ্লোবালাইজেশন হবে। তাহলে আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট গ্লোবালাইজেশন ইজ নট কারেক্ট? কোনটা ঠিক নয়? অ্যাবাউট নট কারেক্ট, নান অফ দিস হবে তো তাহলে। না এটা তো নট কারেক্ট বলছে। গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কোনটা ঠিক নয়? এ হবে, এ হবে, এই হবে একদম। ইকোনমি যদি ক্লোজড হয়, তাহলে কি করে আমার গ্লোবালাইজেশন হবে? হ্যাঁ আমার স্যার, এইটাই বুঝেছিলাম যে সমস্ত ঠিকই আছে, ঠিক ইকোনমিক্স আছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে গ্লোবালাইজেশন হবে। ঠিক, অ্যাকচুয়ালি ইকোনমি ক্লোজড মানে ইকোনমি বন্ধ হয়ে যাওয়া নয়, আমি আমার জিনিস আমার দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, বাইরে বিক্রি করব না। সেটা হচ্ছে ও ক্লোজড ইকোনমির কথা বলা হচ্ছে। ইকোনমি বন্ধ হবে না যে আমি আমার ট্রেডিং জিনিসপত্র বাইরের কারোর সাথে শেয়ার করবো না, সেটা তো গ্লোবালাইজেশন নয়। একমাত্র এটাই। ভেরি গুড, অ্যান্সার এ। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য 12th 5-year প্ল্যান ইন অফ ইন্ডিয়া? লেখা ছিল, বলা ছিল। আচ্ছা, ইংলিশ নোটটা তোমাদের দেওয়া হয়নি মনে হচ্ছে, পাঠিয়ে দেবো আমি।
ওখানে ইংলিশে টার্মগুলো লেখা আছে। এটা হচ্ছে ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, অপশন ডি হবে। ঠিক আছে, আচ্ছা এটা বলো ইন্ডিয়ান ইকোনমি কোন ধরনের ইকোনমি? মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি একদম কারেক্ট, মিক্সড ইকোনমি। আচ্ছা, মিক্সড ইকোনমি মিন্স অ্যান ইকোনমি হোয়ার both agriculture and Okay, industry option are A. equally promoted by the state. অপশন এ। সবগুলো পড়ো, সবগুলো পড়ে উত্তর দেবে ভালো করে। বাকি চারটা যে রয়েছে পড়ো। প্রথমটা সব একই রকম দেখেই ঝটপট উত্তর দিতে বলা হয়নি, ভাবনা চিন্তা করে উত্তর দাও। স্যার বি। ভাবনা চিন্তা করে উত্তর দাও, তারপরে উত্তর দেবে। ভাবনা চিন্তা করে সব অপশন গুলো পড়ো। দেখো, প্রথমে আমি মাইনাস করছি কোনটা কোনটা হবে না। তাহলে ইকোনমি ইজ কন্ট্রোলড বাই দ্য মিলিটারি অ্যাজ ওয়েল এজ দ্য সিভিলিয়ান রুলস, একদমই নয়, সেটা তো মিক্সড ইকোনমির মধ্যে পড়ছে না। ইম্পর্টেন্স অফ দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি অ্যালং উইথ হেভি ইন্ডাস্ট্রিজ, তার সঙ্গে মিক্সড ইকোনমির কি সম্পর্ক? নয়। এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি ইকুয়ালি প্রমোটেড বাই দ্য স্টেটস, মিক্সড ইকোনমি কি সেটাই বলছে? একদমই না। মিক্সড ইকোনমি বলছে যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর একসাথে সহাবস্থান করবে, মানে নট ক্যাপিটালিস্টিক নট সোশ্যালিস্টিক, বোথ একসাথে, সেটাকে বলা হয় মিক্সড ইকোনমি। বলেছিলাম আমি, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একসাথে যদি অবস্থান করে সেটাকে আমি কিন্তু মিক্সড ইকোনমি বলে থাকি। ওকে, 22-এর বি হলো 22-এর বি হলো কারেক্ট। আচ্ছা, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? আছে অলরেডি হয়ে গেছে, Prime Minister. প্রাইম মিনিস্টার। সেম কোশ্চেন রিপিট। আচ্ছা, হু ইজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? বলো। অপশন বি। অপশন বি নার্স মিনিস্টার। বলো, ডেপুটি চেয়ারম্যান কে? বলো, ডেপুটি চেয়ারম্যান কে হয়? হোল্ড এ র্যাঙ্ক অফ দ্য ক্যাবিনেট মিনিস্ট্রি। তোমাদের লেখানোর সময় ডেপুটি প্ল্যানিং কমিশনের যে ফাইন্যান্স মিনিস্টার থাকলেও কিন্তু একদম ক্যাবিনেট মিনিস্টারকে ডেপুটি চেয়ারম্যান করা হয়ে থাকে, ফাইন্যান্স মিনিস্টারকে কিন্তু নয়। কারণ ফাইন্যান্স মিনিস্টার অলরেডি একটা কনস্টিটিউশনাল পদে হোল্ড করছে, যেন অন্য যে কোনো একজন ক্যাবিনেট মিনিস্টারকে ডেপুটি চেয়ারম্যান করা হয়ে থাকে। আচ্ছা, দ্য সেকেন্ড 5-year প্ল্যান লেড মোর স্ট্রেস অন, বলা উচিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। Industrialization. এর উপর গুরুত্ব দিয়েছিল। আচ্ছা, এ রোলিং প্ল্যান ইজ এ প্ল্যান ফর 1 year। 1 year. 1 year। এক বছরের প্ল্যানকে রোলিং প্ল্যান বলি। রোলিং প্ল্যান ডিজাইন ফর দ্য পিরিয়ড অফ, এটা বলা উচিত। মোরারজি দেশাইয়ের টাইম 78 থেকে 83, 78 থেকে 83 মোরারজি দেশাইয়ের টাইম। ওকে, এখানটা কিছু ওকে 26 ঠিক আছে। আচ্ছা, মেজর অবজেক্টিভ অফ দ্য 31st 5-year প্ল্যান ওয়াজ, 31st 5-year প্ল্যান তো হয়নি। কোশ্চেনটা এরকম হলো কেন? এক সেকেন্ড, এটা ফার্স্ট হবে। হ্যাঁ স্যার 31st 5-year প্ল্যান তো হয়নি, সেটাই ভাবছি। ফার্স্ট কি হবে? এগ্রিকালচার মানে, আচ্ছা এখানে একটু ভুল আছে, কি বলতো, কিটা ভুল আছে বলতো? এটা অ্যাকচুয়ালি 31st নয়, এটা উল্টে গেছে 13th। 13, কারণ এগ্রিকালচার অপশন ও আচ্ছা। 13তম, 13th। 13টা 13টা 31 হয়ে গেছে। 13তম যে লাস্ট 5-year প্ল্যান। 13তম প্ল্যান কি হয়েছিল? 12 তো শেষ হয়েছিল।
স্যার ফার্স্টের তো আছে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তো আছে। ও আচ্ছা আচ্ছা, ও ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার আছে। আহ, ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি? 12টা তো শেষ ছিল। ওই তো শেষ ছিল স্যার। 12ই শেষ ছিল তো। হুম, 12টা 5 ইয়ার হ্যাঁ প্ল্যান। স্যার 12 শেষ ছিল। 2012 থেকে 17, তারপর তো আর হয়নি। স্যার ওটা তো ইকোনমিক গ্রোথ 5th ইয়ার 5 ইয়ার প্ল্যান। এক সেকেন্ড দাঁড়াও বলছি। একটা গন্ডগোলটা কি হয়েছে। আচ্ছা, এটা ফার্স্টই হবে, ফার্স্ট। ও 31 মানে এটা ফার্স্টই হবে। আচ্ছা, এগ্রিকালচার, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ঠিক আছে। স্যার 13 তো ছিল 5 ইয়ার্স প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান। 13তম তো লাস্টটা, আমি তো সেটাই দেখলাম, যেটা লাস্টটা তো 13তমই ছিল। হ্যাঁ স্যার 13তম ছিল, আর ওইটাতে ইকোনমিক গ্রোথটাকে বেশি করে দেখানো হয়েছে। ঠিকই আছে, এটা আমরা এক সেকেন্ড বলে দিচ্ছি। এই যে এক সেকেন্ড, ইকোনমিক প্ল্যান, ন্যাশনাল প্ল্যান, এটা এক সেকেন্ড দেখা দাঁড়াও, বলছি। ইংলিশ নোটটা তোমাদের দিয়ে দেবো না, লাস্ট যেটা ফিফথ। ইংলিশটা আছে স্যার। 13 তো আছে তো, আমরা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, না 12টাই রয়েছে না, 13 তো হয়নি। স্যার ইংলিশ 12, নোটটা স্যার স্যার 12 পর্যন্ত আছে দ্বিকেন্দ্রিক পরিকল্পনা। 12 পর্যন্তই আছে। 12 পর্যন্তই আছে, সাস্টেনেবল গ্রোথ, এটা 12 12 ছিল। 12 থেকে 17। 12 থেকে 17 ঠিকই আছে, এই যে 12 থেকে 17, এই যে এইটা 12 ঠিকই আছে, এটা সাস্টেনেবল গ্রোথ, এটা ফার্স্টই হবে, এগ্রিকালচার। আচ্ছা, মেজর পোর্শন অফ ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ইজ ইন কোন প্রাইভেট সেক্টর? সেক্টর। প্রাইভেট প্রাইভেট বলো। অবশ্যই প্রাইভেট সেক্টরের সাথে বেশি পরিমাণে লোক নিযুক্ত রয়েছে প্রাইভেট সেক্টরের কাছে। আচ্ছা, প্ল্যানিং ইন ইন্ডিয়া derives its objective from ফান্ডামেন্টাল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট এন্ড পলিসি। অপশন ডি স্যার। ডিপিএসপি থেকে, একদম ভেরি গুড। আচ্ছা, ইকোনমিক প্ল্যানিং ইজ এ সাবজেক্ট ইন কোন লিস্টে রয়েছে? ইকোনমিক প্ল্যানিং স্পেশাল লিস্ট। কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট, বাবা স্পেশাল লিস্ট কোথায় ছিল বাবু? স্পেশাল লিস্ট বলে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, আবার স্পেশাল লিস্ট? অপশন দিতে হয় 4টে, স্যার আমি এই জন্য ভাবছি, দিয়েছি। স্যার ভাবছি এইসব ইকোনমিক। আবার নতুন করে তোমাকে লিস্ট বানাতে কে বলছে? 3টে তো লিস্ট হয়, তোমরা তো ভুল করো, ওই জন্য স্পেশাল লিস্ট দিয়েছে। এত বুদ্ধিমান। স্যার স্যার বলো। ওই রোলিং প্ল্যানটা কি বললেন, ওটা একবার বলবেন? প্ল্যানটা মোরারজি দেশাই যখন ক্ষমতায় আসে তখন 5 ইয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করে তিনি বার্ষিক পরিকল্পনাটার উপর জোর দিয়েছিলেন, সেইটা হচ্ছে ছিল রোলিং প্ল্যান। এক বছর মানে যে অ্যান্সারটা বললেন, হ্যাঁ বলো, সেই অ্যান্সারটা আমি মানে বুঝতে পারিনি। কোনটা কত দাগের ছিল, কোনটা বললাম বলো? রোলিং প্ল্যান কবে হয়েছিল, যেটা এটা 1978 থেকে 83। একটা স্যার 25 নাম্বারটা। এর আগে আচ্ছা, এই যে রোলিং প্ল্যান ইজ এ প্ল্যান ফর কত বছরের, রোলিং প্ল্যানটা কত দিনের হয়ে থাকে? 1 বছরের হয়ে থাকে না? 5 বছরের হলে 5 ইয়ার প্ল্যান, 2 বছর হয় না, 3 বছর হয় না, 1 বছর হলেই তো রোলিং প্ল্যান, তাই না? একটা পড়েছিলাম মানে প্রথম বছরের কাজের মূল্যায়ন করে হ্যাঁ, দ্বিতীয় পরের বছরের জন্য বছর। প্রস্তুত করা, ওই জন্য স্যার ভেবেছিলাম ওটা 2 বছর হয়। না 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 না, তারপরে বছর দ্বিতীয় বছরের মূল্যায়ন করে আবার তৃতীয় বছরের করা, দ্বিতীয় বছরের মূল্যায়ন করে আবার চতুর্থ বছরের করা, সেটাই তো রোলিং প্ল্যান। প্রতিটা তার বছরের শেষে তার মূল্যায়ন করা, সেটাই রোলিং প্ল্যানের মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, দ্য কন্ট্রিবিউশন ইন দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টর ইজ, এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশন কি হচ্ছে, বাড়ছে কমছে না কনস্ট্যান্ট আছে? কোনটা স্যার? কমছে তো, ডিক্রিজিং। বি, অপশন বি। Option B, decreasing. The concept of the 5 year plan introduced by জওহরলাল নেহরু। Jawaharlal Nehru. জওহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু। Jawaharlal Nehru.
আচ্ছা, the strategy of the rolling plan adopted by মোরারজি দেশাই। মোরারজি দেশাই। মোরারজি দেশাই। The total expenditure of the agriculture was the highest in which 5-year plan? Last 5 years plan. রাজীব গান্ধীর সময় হয়েছে। টোটাল এক্সপেন্ডিচার যেটা সব থেকে হাইয়েস্ট গ্রোথ হয়েছিল, আমি তোমাদের লিস্ট দিয়েছিলাম সব থেকে হাইয়েস্ট ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্টে কি টোটাল এক্সপেন্ডিচার ইন ফর এগ্রিকালচার ওয়াজ দ্য হাইয়েস্ট। এগ্রিকালচারের জন্য সব থেকে বেশি এক্সপেন্ডিচার ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। ফার্স্ট স্যার। এটা হচ্ছে ফার্স্ট 5-year প্ল্যান। সেকেন্ড না ফার্স্ট সেকেন্ড স্যার সেকেন্ড সেভেন্থ কোন অপশন কোথায়? সেকেন্ডে তো মেয়ে ছিল, শিল্প। সেকেন্ডে বল শিল্প ছিল। শিল্প ছিল তো এগ্রিকালচারের ক্ষেত্রে ফার্স্ট 5-year প্ল্যানিং। দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, আর বলার কি দরকার বলো? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। The growth rate of the agriculture sector is negative. কোন বছর নেগেটিভ হয়েছিল? এটা না বললে সেকেন্ড মনে হয়। সেকেন্ড মনে হয়। কান ধরে উদ্বোস করা হবে। গ্রোথ রেট নেগেটিভ হলো 3টে বছরই হয়েছিল স্যার। নেগেটিভ ছিল কখন? হায় হায়, থার্ড প্ল্যান। থার্ড প্ল্যান। ইন্দো-পাক ওয়ার, ইন্দো-চাইনা ওয়ার, আচ্ছা থার্ড 5-year প্ল্যান নেগেটিভ হলো না। তারপরেই তো তোমার হচ্ছে সবুজ বিপ্লব হলো। এগুলো ভুল করলে হবে? আচ্ছা, গ্লোবালাইজেশন ইজ অ্যান ইন্ডিয়ান ইকোনমি মিনস, গ্লোবালাইজেশন মানে কি? স্যার ডি। Minimum possible restriction Option D. on economic relation with other countries. The globalization. The National Development Council (NDC) set up already. 1952। অপশন ডি। 1952 already বলা হয়ে গেছে। Take off stage economy means take off stage কখন বলা ইকোনমির ক্ষেত্রে? যখন স্টেডি গ্রোথ শুরু হয় তখন ইকোনমি স্ট্যাগনেন্ট হলে টেক অফ, প্লেন যখন টেক অফ করে তখন কখন টেক অফ করে? যখন গ্রোথটা স্টেডি হয়, যখন দেখবে প্লেন যখন ফাটিয়ে যায়, তখন যখন রেস্ট্রিকশন সরিয়ে দিলে তখন টেক অফ করে। তুমি বাকিগুলো তো হওয়ার কোনো চিন্তাই নেই, টেক অফ মানে বলছে যেটা উড়ছে, ওড়ার শুরু করছে। তাহলে ইকোনমি স্ট্যাগনেন্ট হলে কি টেক অফ করবে? ইকোনমি কলাপস হলে টেক অফ করবে। ডি আর ডি তো কোনো অ্যাঙ্গেল থেকেই হবে না, এ আর সি এর মধ্যে হবে। রেস্ট্রিকশন তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তো টেক অফ করবে না। যখন গ্রোথ স্টেডি হয়, গাড়িটা যখন দেখবে এরোপ্লেনটা যখন স্পিডে যখন মুভ করে, তখন একটা পার্টিকুলার স্পিড ধরার পরে কিন্তু সে টেক অফ করে। তাহলে সে একটু সেই আইডিয়াটা করে অ্যান্সার করবে। স্টেডি গ্রোথ যখন শুরু হয় তখনই কিন্তু টেক অফ করে। ঠিক আছে? যখন তুমি প্রথম মাসের স্যালারি পাবে তখন কি গাড়ি কিনে নেবে? গাড়ি কেনার এখন কয়েক মাস স্যালারি জমা করার পরে তুমি গাড়ি কিনবে। ভাবনা চিন্তা করে দেখবে তো একটু। ঠিক আছে? ওকে, এ ক্লোজড ইকোনমি মিনস only export are take place. neither export nor import। ডি। অপশন ডি হবে। অনলি এক্সপোর্ট করলে কি করে সেটা क्लोज्ड इकोनॉमी হবে? नाइदर इंपोर्ट नॉट एक्सपोर्ट, किसी का नहीं लेंगे किसी को कुछ नहीं देंगे, दैट्स क्लोज्ड इकोनॉमी। which of the following স্যার একটা দেশের নাম বলুন। দেশের নাম এই যে তোমার বলো, এ আছে তোমার কোরিয়া, আরব। রাশিয়া রয়েছে, কোরিয়া আরব করে নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া একদম লিস্টের একদম শেষে আছে, তোমাদের লেখাও আছে দেখবে। ক্লোজড ইকোনমিক যে রেস্ট্রিকশন গুলো দেওয়া আছে তোমাদের এক্সাম্পল ফার্স্ট নোটে লাস্টের দিকে দেখবে, লাস্টের আগের দুটো পেজের আগে দেওয়া আছে এক্সাম্পল। ঠিক আছে? ওখানে দেখবে যেখানে এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট, হ্যাঁ বলো। আমি স্যার একটা নোটই পেয়েছিলাম। নোটে দেওয়া আছে, নোটে দেওয়া আছে। আমরা স্যার একটা নোটই পেয়েছিলাম। নোটে পেয়েছি, টেলিগ্রামে দেখো হ্যাঁ দেওয়া স্যার, আছে। একটা নোটই পেয়েছিলাম। কিসে? আরে ফার্স্ট নোট যেটা ইকোনমিক্স এর যে ফার্স্ট নোট, ও আচ্ছা স্যার। ইকোনমিক্স এর যে ফার্স্ট নোট, একটা নোট তো তোমার
ইকোনমিক্সের ফার্স্ট নোট সেখানে আছে। আমি তো স্যার হ্যাঁ ভারতের অর্থনৈতিক পরিকল্পনা এই নোটটাই পেয়েছি। আরে বাবা সবাই তো পাবে, আমি আলাদা করে দেওয়ার কিছু নেই তো, টেলিগ্রামে তো দিয়ে দিচ্ছি, কেউ যে পাচ্ছে মানে সবাই ওখানেই পাবে। আচ্ছা আমি দেখে নেবো, তুমি যদি না দেওয়া হয় আমি আবার দিয়ে দেবো। তাহলে রেকর্ডিং গুলো থেকে তো একটু নিজেরাও ক্লাস নোট করতে পারো, পিডিএফ করলে নিজেরাও একটু বানাও। আমি দিয়ে দিলে কি হবে, পিডিএফ জমাই থাকবে, কেউ খুলেও দেখো না, স্যার তো দিয়ে পিডিএফ রয়ে গেছে জমাই থাকবে। আচ্ছা যদি ভিডিও দেখে নিজে ক্লাস নোটটা বানাও না, দেখবে নিজেদের পড়াটা হবে, একবার পড়াও হবে তার সাথে লেখাও হবে। স্যার আসলে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে তো সেই জন্য অনেক সময় মানে একটু হয়ে যায়, মানে ওই নোট তৈরি করতে ডিলে হয়ে যায় ওই জন্য। তাহলে পরে অফলাইন যে সময় নেট ভালো থাকবে অফলাইনে সেভ করে নেবে, অফলাইনে সেভ করে করবে, সমস্যা কি আছে? অফলাইনে সেভ করে নিলে তো দুবার চারবার দেখতে গেলে ডেটাও খরচ হবে না। যেটা করবে একটু নিজেরা এত টেকনোলজি এত বোঝো, সব কি আমি আলাদা করে বুঝিয়ে দেবো? নিজেদের তো নিজেদেরও একটু বুদ্ধিটা লাগাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন? স্যার অপশন ডি। অপশন ডি। কোনটা কারেক্ট নয়? ডু নট হ্যাভ এনি ফাইন্ড ওয়ার্কিং ডিউরেশন। আচ্ছা তাহলে 5 বছর কিসের জন্য প্ল্যানিং কমিশনে? ইট ইজ নট ডিফাইন্ড ইন স্যার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা একমাত্র ঠিক, অপশন বি। অপশন বি একমাত্র, নন কোনো কনস্টিটিউশনাল। একদম একমাত্র এটাই কারেক্ট, বাকিগুলো নয়। কেন অল অফ দ্য অ্যাবাভ করবে নি তো আবার? মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন নেই প্ল্যানিং কমিশনার? হ্যাঁ, এটা কি ইলেকশন হচ্ছে যে মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে না? আচ্ছা ইন হুইচ সেক্টর পাবলিক সেক্টর ইজ মোর ডোমিনেন্ট? কোন জায়গায় পাবলিক সেক্টর ডোমিনেন্ট রয়েছে? পাবলিক সেক্টর ডোমিনেন্ট এটা রয়েছে ট্রান্সপোর্ট। কমার্শিয়াল ব্যাংক না, কমার্শিয়াল ব্যাংকিং। এর ক্ষেত্রে পাবলিক সেক্টর ডোমিনেন্ট। ইন্ডিয়া হ্যাড এ প্ল্যান হলিডে, ছুটির সময় কখন হয়েছিল প্ল্যান হলিডে? 66 থেকে 1969, আফটার একদম দ্য ট্যাগ অফ after 1966। the dot of 1960. Very good, very good. And economic production means? এটা সবসময় আমি এই কথাটাই বলি ক্লাস করার সময়। Economic ম্যানুফ্যাকচারিং। একটু কাছাকাছি যাচ্ছে কিন্তু সবসময় তুমি ম্যানুফ্যাকচার কি করতে পারবে? অপশন সি। মেকিং মেকিং। মেকিং তাহলে স্যার। ম্যানুফ্যাকচার মেকিং এর মধ্যে পার্থক্য আছে, কিন্তু ইকোনমিক সবসময় একটা কথাই বোঝে, সেটা হচ্ছে ক্রিয়েটিং ইউটিলিটি, উপযোগিতা। তুমি একটা কিছু করলে, যে তুমি একটা রান্না করলে, হয়তো বিরিয়ানি রান্না করলে, এটা খাওয়ার যোগ্য হলো না বা খুব নাক বাঁকিয়ে বাঁকিয়ে খেলে, এটা কি খেয়ে তোমার মনে হলো কোনো ইকোনমিক লাভ হলো এত টাকা খরচ করতে? তাই জন্য সবকিছুতে আমাদের ইউটিলিটি ব্যাপারটা, ইকোনমিক সবসময় একটা জিনিস বোঝে যে ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করা সব থেকে বড় কথা। এই জন্য সবসময় এই কথাটা মাথায় রাখবে, ইকোনমিক্স পড়ার সময় আমাদের সবসময় ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করতে হবে। খাওয়ার পর যেন মনে হয়, কি খেলাম, জন্ম জন্মান্তরে ভুলব না, ঠিক আছে? তো এইরকম ব্যাপার আর কি। ইউটিলিটি সবসময় ক্রিয়েট করা ইকোনমিক প্রোডাকশনের মূল উদ্দেশ্য। আচ্ছা হুইচ টাইপ অফ ইকোনমিক ক্যান বি টার্মড ল্যাসিয়েস ফেয়ারি ইকোনমি? পারবেন বলতে, বলো পারবে কি? এটা তো ফিসকাল নীতি। হ্যাঁ একদম না, এটা পারবেনি। ল্যাসিসের ফেয়ার ইকোনমি বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিজম ইকোনমি। ধনতান্ত্রিক অর্থনীতিকে ল্যাসিসের ফেয়ার ইকোনমি বলা হয়েছে। এটা সবাই পারবে না, অনেকটাই জানো না। আচ্ছা এটা বলা উচিত ফেরা। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ফরেন এনার্জি রেগুলেশন একটা, ফরেন এক্সচেঞ্জ রুলিং। এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, অপশন এ। অপশন এ হবে কারেক্ট। অপশন এ হবে। ওকে। ফেমাস স্ট্যান্ড ফর? ম্যানেজমেন্ট। ফরেন এক্সচেঞ্জ। স্যার আর দুটো অপশন দেখান। এই তো দেখো চলে এসেছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, অপশন সি স্যার। সি। ফরেন ম্যানেজমেন্ট অ্যাক্ট। এমএনসি স্ট্যান্ড ফর? মাল্টি ন্যাশনাল মাল্টিন্যাশনাল কর্পোরেশন। কর্পোরেশন, অপশন বি। মাল্টিনেশনাল কোম্পানিকে এমএনসি।
ঠিক আছে, আজকে এতটাই রইলো। আমি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এমআইসিএস এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।